আছেন এখন আফনান ভাই, তার কাছে যাব এবং তার কাছে পরবর্তী ঘটনা শুনবো। আফনান ভাই, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ কষ্ট করে এসেছেন স্টুডিওতে। ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আসলে আমাদের দেশের ঘটনা না, এটি আবখাজিয়া নামক একটা দেশ রয়েছে, সেই দেশের একটা অঞ্চল, নাম হলো আকারমারা নামক একটা জায়গা, সেই জায়গার একটা ঘটনা। তো ঘটনাটি বলার আগে আমি কয়েকটা বিষয় একটু তথ্য দিয়ে নিতে চাই, তাহলে লিসেনারদেরকে বুঝতে একটু সুবিধা হবে আর কি। সেটা হলো যখন 1991 সালের শেষের দিকে, মানে 21 ডিসেম্বর, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে 15টি স্বাধীন দেশের জন্ম হয়। এর মধ্যে জর্জিয়া একটা, আর আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া, এটি জর্জিয়ার দুটো অঞ্চল। তো আবখাজিয়া যখন 1992 সালে স্বাধীনতা ঘোষণা করে, তখন জর্জিয়ার সাথে আবখাজিয়ার একটি যুদ্ধ হয়, প্রায় 1 বছর ব্যাপী স্থায়ী হয়েছিল। 1993 সালে এসে যুদ্ধটি শেষ হয়। ওই সময়ে আবখাজিয়ার বেশ কয়েকটা অঞ্চল, তার মধ্যে একটা অঞ্চল নাম ছিল আকারমারা নামক একটা জায়গা। ওই যুদ্ধের ওই সময়টাতে ওই এলাকাটা জনশূন্য হয়ে পড়ে, এবং ওই যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, ওই অঞ্চলটাতে রেল যোগাযোগ ছিল, হসপিটাল ছিল, স্কুল ছিল, অনেক লোকের প্রায় লক্ষাধিক লোকের বসবাস ওখানে ছিল। কিন্তু পরবর্তী সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়া এবং আবখাজিয়ার যুদ্ধ হওয়ার কারণে ওখানকার লোকজনরা একে একে ওখান থেকে সরে পড়ে, এবং জায়গাটা একরকম অ্যাবান্ডান্ট বা পরিত্যক্ত হয়ে যায়। তো আসলে ওই জায়গাটা কেন্দ্রিক আজকে ঘটনাটি শেয়ার করবো আর কি। ওকে রাসেল ভাই, যখন ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে, যখন রাশিয়াতে তো ওই সময় সমাজতন্ত্র ছিল, মানে ওই সময় পুঁজিবাদ এবং সমাজতন্ত্র একটা বিষয় ছিল। তো পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক যে কাজটা করে সেটা হলো ওই সমস্ত অঞ্চলগুলোতে এখন অর্থনৈতিক অবস্থা কি, ওই সমস্ত এলাকার মানে মানুষের অবস্থা যাচাই করার জন্য একটা রিসার্চ টিম পাঠায় সেখানে। তো রিসার্চ টিমের সাথে এই ঘটনাটি ঘটেছিল আর কি। তো রিসার্চ টিমের মধ্যে বাংলাদেশি একজন ব্যক্তি ছিলেন আর কি। তো বাইরের দেশের কয়েকজন ছিলেন, এর মধ্যে একজন বাংলাদেশি ছিলেন। তো বাংলাদেশের ওই ভাই নাম প্রকাশে অনিচ্ছুক আর কি, কারণ উনি রিনাউন্ড পারসন, তো নাম প্রকাশ করা যাবে না আর কি। তো উনি ওই ঘটনাটি আর কি বলেছেন। ঘটনাটা ছিল এরকম রাসেল ভাই, ওনারা 1994 সালের দিকে ওখানে গিয়েছিলেন। এটা আবখাজিয়ার ওই জায়গা থেকে বেশ ভিতরে একটা পাহাড়ি এলাকা, ওই আকারমারা জায়গাটা পাহাড়ি এলাকা, অনেক কষ্ট করে যেতে হয়, দীর্ঘ সময় লাগে সেখানে পৌঁছতে। তো ওনাদের বলা ছিল যে আপনারা ওখানে রাত্রি যাপন করবেন না, যত কষ্টই হোক বিকালের দিকে কাজ শেষ করবেন, গাড়িতে করে আবার শহরে চলে আসবেন, মানে প্রয়োজন হলে পরের দিন আবার যাবেন, ওখানে রাত থাকার দরকার নেই। আচ্ছা, ওখানে ওনারা যখন যাওয়ার পরে দেখলেন যে বিশাল এলাকা, 5-6 তলা 10 তলার মতো ভবনও সেখানে আছে, কিন্তু লোক একদম নাই বললেই চলে। পুরো এলাকাতে মাত্র 50 থেকে মাত্র 60 জন লোক বসবাস করে সেখানে, এবং তাদের পেশা হলো পশুপালন, এরকম শাকসবজি উৎপাদন, এরকম কিছু কাজ তারা করেন। এছাড়া ওখানে কোনো লোক নেই, এবং ওখানকার লোকজনও তাদের সাথে কথা বলার জন্য গিয়েছেন, ওনারা মানে বাইরের লোকদের সাথে পারতপক্ষে কথা বলতে চান না এবং ছবিও তুলতে চান না। তো যাই হোক, যখন ওনারা প্রথম দিন এরকম কাজে খুব একটা ফল পেলেন না, তাদের সাথে কথা বলতে গিয়েও মানে খুব একটা বেশি লাভ হলো না, তখন চিন্তা করলেন আবার কষ্ট করে এত দূর যাব গাড়িতে করে, আবার পরের দিন আসবো। তো ওনারা রিকোয়েস্ট করলেন যে আমরা আজকে না যাই, আমরা এখানে আজকে তাঁবু খাটিয়ে এখানেই থাকি। এখন কিন্তু যে দায়িত্বশীল ছিলেন গভর্নমেন্ট থেকে, যাকে ওনাদের সাথে যাকে পাঠিয়েছেন, উনি রাজি হচ্ছিলেন না। তারপর অনেক পিড়াপিড়ি করার পরে বলছেন ঠিক আছে, আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটি যেটা আপনারা থাকতে চান সেটা ভিন্ন বিষয়। তখন ওনারা নিজ দায়িত্ব বললে আচ্ছা ঠিক আছে, না নিজ দায়িত্বে এখানে থাকবো। থাকার পরে ওখানকার যে ড্রাইভার যিনি ছিলেন, তো উনি একটা বিষয় সতর্ক করলেন যে এখানে পারতপক্ষে রাতের বেলা বের হবেন না, কারণ এখানকার লোকজন রাতের বেলা খুবই দরকার ছাড়া বাসার থেকে বের হয় না। কেন? এখানে অনেক সময় অনেকে ভয়ঙ্কর জিনিস দেখে, মানে আজব আজব পশু পাখি দেখে, মানে প্রাণী দেখে আর কি। তো দেখলে অনেকে নাকি ভয়ে মারা যায়। আচ্ছা। তখন
তখন ওনারা স্বাভাবিকভাবেই চিন্তা করেন যে পশু পাখি তো সকাল থেকে তো অনেক কিছুই দেখলাম, মানে বন্য শুকর থেকে শুরু করে নিয়ে অনেক কিছু তারা দেখেছে আর কি। তাহলে এগুলো রাতের বেলা দেখলে ভয়ের কি আছে, ভয়ের তো কিছু নেই। তো যাই হোক রাসেল ভাই, ওনারা বিষয়টা আসলে অতটা গুরুত্ব দেন না। তো ওনারা যেহেতু চিন্তা করলেন যে যদি এরকম হিংস্র প্রাণী চলেই আসে, ওনারা যে কাজটা করলেন, ওনাদের তাঁবুর চতুর্দিকে একটু আগুন জ্বালিয়ে রেখেছিলেন আর কি, যাতে করে আগুন দেখে পশু পাখি এদিকে না আসে রাতের বেলা। রাতের বেলা যখন গভীর রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পরে মানে তাঁবুর বাইরে রাসেল ভাই যদি আগুন জ্বলে, ওখানে কেউ হেঁটে গেলে কিন্তু একটা ছায়া পড়ে, মানে কাপড়ের উপর একটা ছায়া পড়ে, বোঝা যায় যে ওখানে কেউ একজন যাচ্ছে, আলোতে ওইটা বোঝা যায় আর কি। তখন ওনারা সবাই দেখছিলেন যে মনে হলো 5-6টা মানে ছাগল বা ছোট বাছুরের মতো কিছু প্রাণী ওখানে আসলো, এবং ওদের আবার শিং আছে। তো মনে হলো ওদের শিং আবার একটা শিং, তো মনে হলো যে হয়তো বা আর একটা ওই মানে আছে, একটাই হয়তো বা দেখা যাচ্ছে ছায়াতে এরকম। তো ওনারা চিন্তা করলেন যে ছাগল তো দিনের বেলাও দেখেছে, এরা হয়তো বা আছে কিছু মানে বেঁধে রাখে নাই মালিক, এরকম কিছু হতে পারে, এখানে চলে আসে। এটা ওনারা আসলে পাত্তা দেন নাই এটা। পরের দিন যখন ওনাদের ড্রাইভার জিজ্ঞেস করেছেন আপনারা রাতে কোনো শব্দ শুনেছিলেন বা কিছু দেখেছিলেন এই টাইপের কিছু প্রাণী, তো বলেন যে না, ওরকম তো কিছু দেখি নাই, তবে এরকম রাতের বেলা আমাদের কাছে মনে হয়েছিল এরকম কিছু একটা তাঁবুর পাশে আসছিল। তখন উনি সতর্ক করলেন যে আপনারা কিন্তু এটা দেখার জন্য কখনো সামনে যায়েন না, তাহলে বিপদ হতে পারে। তো এই কথা বলার পরে ওই টিমের মধ্যে আবার আপনার এক রাশিয়ান ভদ্রলোক ছিলেন। তো ওনার আবার খুব আগ্রহ জন্মে যে আসলে কি মানে রাসেল ভাই, ওরা রাশিয়া বা উত্তর কোরিয়া বা চীন, এরা কিন্তু মানে ম্যাক্সিমাম লোক কিন্তু মানে অ্যাথিস্টিক, এটাকে আমরা একটু নাস্তিকবাদ বলি আর কি। তো স্বাভাবিকভাবে ওনারা তো ওই বিষয়গুলো বিশ্বাস করেন না। তো ওনার ভিতরে একটু আগ্রহ কাজ করে, ওনার দূর থেকে মনে হচ্ছিল ওই জিনিসগুলো নিচে আছে, কিন্তু নৌকার কাছে আসতে পারছিল না। যখন সত্যি সত্যি যখন সকাল মানে হওয়া শুরু হলো, তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে মিলিয়ে যায়, এবং উনি আবার ডাঙায় চলে আসেন। ডাঙায় চলে আসার পরে উনি সব ঘটনা খুলে বলেন সবার কাছে, এবং স্থানীয় কয়েকজন লোকের সাথে যখন কথা বলেন, তখন স্থানীয় লোকজন তারা বলে যে হ্যাঁ, এই ধরনের বিষয় এখানে আছে, আমরা এটা দেখে খুবই ভয় পাই। অনেকে এতটাই ভয় পায় যে তারা ভয়ে কয়েকদিন পরে অসুস্থ হয়ে মারাই যায়, যার কারণে আমরা রাতের বেলা পারতপক্ষে এখান থেকে বাইরে বের হই না। আচ্ছা। এবং এখন পর্যন্ত রাসেল ভাই ওই আবখাজিয়ার ওই আকারমারা যে জায়গাটা, এটা আমি ঘটনাটা শোনার পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছিলাম যে আসলে ঘটনাটার আসলে ওই এরিয়াটা আছে কিনা। রাসেল ভাই, আপনি লিসনার যারা আছেন, তো আপনি ইউটিউবে সার্চ দিয়ে ওই এরিয়াটা দেখতে পারবেন। একদম মনে হবে যে আমরা অনেক সময় অনেক হলিউডের মুভি দেখি যে এই সভ্যতা ধ্বংস হয়ে গেছে 300-400 বছর পরে যে বিল্ডিং গুলোর অবস্থা যেটা হয়, ঠিক ওখানকার অবস্থাটা ঠিক তেমন স্টিল নাও এখনো আছে এটা। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। আমি যাবো এখন সরাসরি আফরান ভাইয়ের কাছে আরো একবার তার সেকেন্ড ঘটনাটার জন্য। চলুন শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো, এটা আমাদের রাজবাড়ির ভৌতিক টিমের সদস্য সজীব এটা কালেক্ট করেছে। এই ঘটনাটি রাসেল ভাই রাজবাড়ি তো না, কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকার ঘটনা এটা। আচ্ছা। তো ভেড়ামারার পাশ দিয়ে যেই মানে পদ্মা নদীটা চলে গেছে, এই পদ্মা নদীর পাশে একটি গ্রাম রয়েছে। এই গ্রামের একজন ব্যক্তির নাম হলো আব্বাস। আচ্ছা। এই আব্বাস সাহেবের সাথেই 1995 সালের দিকে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন শেয়ার করবো। ওকে। তো আব্বাস সাহেব ওই সময়ে ওনার বয়স মানে কম ছিল, উনি তখন ইন্টারমিডিয়েটে পড়তেন ঘটনাটি যখন ঘটে আর কি। তো ইন্টারমিডিয়েটে পড়াকালীন সময় উনি ওই সময় কিছু টুকিটাকি ব্যবসাও করতেন। ওনার আসলে ওই সময় ওই যে মানে ব্রয়লার মুরগির যে ফার্ম, ওই কাজটা উনি করতেন আর কি। উনি যেটা করতেন সেটা হলো যে রাতের বেলা ওই মুরগির ফার্মের পাশেই মানে ভেতরে মানে ওনার থাকার জন্য একটা আলাদা একটা রুম করে নিয়েছিলেন। কারণ রাতের বেলা অনেক সময় শেয়াল বা কিছু প্রাণী এসে ওই মুরগি
মানে মুরগির উপর এসে আক্রমণ করে আর কি, যার কারণে উনি থেকে মানে ওই জিনিসগুলো পাহারা দেন রাতের বেলা যাতে এই ধরনের কোনো কিছু ঘটনা না ঘটে। এই কারণে উনি রাতের বেলা এসে ওখানে থাকতেন। আর ওনার ওই মুরগির ফার্মের পাশেই ছিল একটি পুকুর, এবং পুকুরের পাশেই ছিল একটি কবরস্থান। কবরস্থানটা অনেক পুরাতন কবরস্থান। আচ্ছা। তো স্বাভাবিকভাবে এমনিতে খুব একটা মানে ভয়ঙ্কর কিছু সচরাচর ঘটতো না আর কি ওই এলাকায়। আচ্ছা। এমনিতে উনি সাহসী ছিলেন, কিন্তু উনি তেমন কিছু কখনো দেখেন নাই। এর মধ্যে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে সেটা হলো, ওনার একজন ভাগিনা ছিল, নাম ছিল হলো ইমন। তো ইমন কোনো কারণে বাসার থেকে খুব রাগারাগি করে বলে যে আমি মরেই যাব, এরকম বলে বাসার থেকে রশি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়, না আমি গলায় মানে ফাঁস দিয়ে আত্মহত্যা করব। আচ্ছা। কিন্তু গলায় ফাঁস দেওয়ার জন্য যখন গাছের ডালে দড়ি বেঁধেছে, আবার কি মনে করে মানে ফেরত চলে আসছে। তখন একটু রাগ কমে গেছে, আবার ওই দড়িটা খুলে নিয়ে চলে আসছে বাসায়। আবার বাসার লোকজন পিছনে পিছনে গিয়েছিল যাতে দুর্ঘটনা না ঘটে। তো যার কারণে সে আর ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নাই। কিন্তু এরপর থেকে ইমনের সাথে একটা ঘটনা ঘটা শুরু করে। ইমন প্রায় রাত্রে স্বপ্ন দেখে জেগে উঠতো এবং বলতো যে কেউ ওই জঙ্গলের ভেতর থেকে তাকে ডাকছে এবং বলছে যে তুই আত্মহত্যা কর। আচ্ছা। এরকম নাকি ও প্রায় বলতো। এবং অনেক সময় দেখতো মানে ওদের ওই ইমনের পরিবারের লোকজনের মানে ভাষ্য অনুযায়ী মাঝে মাঝে ইমন রাতের বেলা দরজা খুলে বের হয়ে যেত এবং হাতে ওই যে দড়ি নিয়ে। এখন ওই পরিবারের সদস্য তখন তাকে ঠেকাতো, তখন বলতো যে কি ব্যাপার, আমি কি করছিলাম আমি তো নিজেই জানি না। তখন তাকে পাহারা দেওয়া শুরু করে আর কি, যাতে করে ও রাতের বেলা একা একা বাইরে বেরোতে না পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রসুল ভাই, যে ও কিন্তু কিছুদিন পরে সত্যি সত্যি সুইসাইড করে। আচ্ছা। তো কেন কিভাবে, ওর সাথে কারো কোনো ঝগড়াও হয় নাই, ওই যে একবার রাগারাগি হয়েছিল, এরপর আর কখনো কোনো বিষয়, এবং সে খুব স্বাভাবিকই ছিল, শুধু ওই একটা ব্যাপার ছাড়া যে সে রাতের বেলা ওই মানে বাইরে চলে যেত। এই ব্যাপার ছাড়া তখন সবাই ধারণা করে, অনেক সময় আমরাও রাসেল ভাই শুনেছি এবং অনেকেই এটা হয়তো জানেন, যে কেউ যদি একবার সুইসাইড করার চেষ্টা করে বা অ্যাটেম্প নেয়, ওই দড়িটা যদি থাকে বাড়িতে, তখন মাঝে মাঝে এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটতে। তাই নাকি? এটা অনেকেই জানেন আর কি। এবং আমি আমার নানা বাড়ি যেখানে ছিল, আমার নানা বাড়ির পাশে এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা আমি জানি। অন্য কোনো সময় এক সময় বলবো আর কি। তো তখন সবাই ধরে নেয় যে ওই প্রথমবার অ্যাটেম্প নিয়েছিল, ওই কারণেই সে মারা গেছে। এটা মানে গ্রামের প্রচলিত একটা বিশ্বাস অনুযায়ী এটা ঘটেছে, নিয়ে আসলে অন্য কারো মাথা ব্যথা ছিল না। তো তাকেও ওই আব্বাস সাহেবের মানে মুরগির ফার্মের মানে একটু দূরেই যে কবরস্থানটা, সেখানে দাফন করা হয়। এবং আব্বাস সাহেব ইমনকে খুব ভালোবাসতেন, ভাগিনা তো খুব ভালোবাসতেন আর কি। মাঝে মাঝে ওই মুরগির ফার্মে একই সাথে দুইজন ঘুমাতেন, গল্প করতেন সারা রাত। যার কারণে উনি নিজেও খুব মানে ভেঙে পড়েন তার ভাগিনার এই মৃত্যুতে। আচ্ছা। 7-8 দিন পর আব্বাস সাহেব হঠাৎ ওই মুরগির ফার্মে রাত্রে থাকাকালীন সময় হঠাৎ করে একটা স্বপ্ন দেখেন যে ইমন কবরস্থান থেকে বের হয়ে আসছে। বের হয়ে এসে ওই যে পাশে যে পুকুরটা রয়েছে, এই পুকুরে সে ঠিক যেমন গরু ছাগল যেভাবে পানি খায়, মাথা মানে মুখ লাগিয়ে পানি খায়, ঠিক ওইভাবে সে হামু দিয়ে সে পানি খাচ্ছে। তো এই জিনিসটা দেখে মানে সে স্বপ্ন দেখার পরে তার ঘুম ভেঙে যায়। এরকম সে কয়েকটা দিন দেখে এরকম এই ঘটনা, যে কবর থেকে বের হয়ে আসছে, মানে কবরস্থান থেকে বের হয়ে আসছে, এসে ওই পুকুরে সে পানি খাচ্ছে। তো এই মনে করে একটা নিছক স্বপ্ন বা দুঃস্বপ্ন, ইমনের কথা অনেক চিন্তা করে, সে খুব ভালোবাসতো, হয়তো এই কারণে সে এটা দেখতে পায়। কিন্তু এই স্বপ্নের আসলে ওনার কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এর কয়েকদিন পর রাসেল ভাই যেটা হয় সেটা হলো, উনি হঠাৎ কি মনে করে, ওই দিন আবার খুব গরম পড়েছিল, আবার চাঁদনি রাতও ছিল। তো ওনার যে রুমটা ছিল ওই মুরগির ফার্মের সাথে দেখা, ওই রুমের জানালা উনি খোলা রাখেন আর কি।
তো জানালাটা ছিল ওই পুকুরের দিকে, এবং ওই দিক দিয়ে জানালা খোলা থাকলে পুকুরটাও দেখা যায়, দূরের কবরস্থানটাও দেখা যায়। তো উনি যখন জানালা দিয়ে রাতের বেলা ঘুম ভেঙে গেছে, উনি যখন তাকালেন, উনি দেখলেন যে কি যেন পুকুর ঘাটে পানি খাচ্ছে, এবং মনে হচ্ছে ঠিক ওই যে উনি যেভাবে স্বপ্ন দেখেছেন ওরকমই। উনি প্রথমে ধারণা করেছিলেন যে হয়তোবা কোনো প্রাণী হবে, এরা পানি খাচ্ছে, কিন্তু ওনার মনে হচ্ছিল এটা মানুষের মতো দেখা যাচ্ছে। এবং হঠাৎ ওই প্রাণীটা যখন পানি খেয়ে মাথাটা উঁচা করেছে, তখন এই আব্বাস সাহেবের সাথে চোখাচোখি হয়ে গেছে। এখন দেখে ওইটা আর কেউ না, ওইটা ওই যে স্বপ্নে দেখেছে ইমনকে, ওইটা সেই ইমন। এবং এটা দেখার পর খুব ভয় পান, যদিও উনি সাহসী ছিলেন, কিন্তু হঠাৎ করে দৃশ্য দেখলে তো যে কারো ভয় পাওয়ার কথা। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে জানালা বন্ধ করে দেন এবং দোয়া কালাম পড়া শুরু করেন। এবং উনি খুব ভালোভাবেই ফিল করছিলেন যে কেউ একজন এই মুরগির ফার্মের পাশ দিয়ে খুব হাঁটাহাঁটি করছে, মানে বারবার হাঁটাহাঁটি করছে, কারণ ওখানে শুকনো পাতা ছিল, শুকনো পাতায় মরমর শব্দ হচ্ছিল। এবং আর একটা বিষয় রাসেল ভাই, সেটা হলো ওই মুরগিগুলো চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু উনি ভয়ে বাইরে যাচ্ছিলেন না। আচ্ছা। তো এটা ছিল রাসেল ভাই মানে প্রথম দিনের ঘটনা, যখন উনি সামনাসামনি একদম প্রত্যক্ষ করেন। ওই ঘটনাটি উনি এবার পরিবারের সাথে শেয়ার করেন, যে আমি তো এরকম আগে কয়েকদিন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এই যে বিষয়টা তো আমি দেখলাম। তখন হঠাৎ করে মানে এরপর থেকে রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, প্রায় রাত্রেই ওই উনি যখন রাত্রে ওখানে ঘুমান মুরগি পাহারা দেওয়ার জন্য, তখন ওই বাইরে এসে ইমন ডাকাডাকি করে, আব্বাস মামা আমার কবরে থাকতে খুব কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি কবরের একটা পাশ ভেঙে দাও, মানে একটু ফুটো করে দাও, তাহলে আমার মানে আমি কবর থেকে বের হয়ে আসতে পারি। তো এটা একটা আজব এক ধরনের একটা কথা। তো উনি তো সাহসী লোক ছিলেন, তো উনি বুঝতে পারেন যে এটা আসলে দুষ্টু জিনের কাজ, ইমনের কাজ একটা দুষ্টু জিনের কাজ। তখন উনি বলেন যে তোর যদি এতই ক্ষমতা থাকে এখানে উঠা, মানে এখানে আসার জন্য এই যে হাঁটাহাঁটি করছিস, তো তুই নিজেই তো কবর ভেঙে উঠে আসতে পারিস, তো এটা আবার বলার কি দরকার আছে। তখন মানে আর কোনো কথা বলে না, মানে আব্বাস সাহেব বুঝতে পেরেছে যে এটা আসলে দুষ্টু জিনের কাজ। আচ্ছা। তারপর থেকে রাসেল ভাই আব্বাস সাহেব যেমন রাতের বেলা ওখানে থাকা বন্ধ করে দেন, সেই সাথে আব্বাস সাহেবের সাথে কোনো কিছু আর ঘটে না, উনি স্বপ্ন দেখেন না, কিছু ঘটে না। হঠাৎ আপনি খবর পেলেন যে ওনার পাশের গ্রামের এক মুরব্বীকে জিনে ধরেছে। অনেকেই বলছে যে পাশে জিনে ধরেছে। আর আরো অদ্ভুত ব্যাপার হলো যে উনি যখন পজেসড হন, তখন তার গলার কণ্ঠস্বরটা নাকি ইমনের মতো হয়ে যায়। আচ্ছা। ইমনের অনেকে ইমনের কণ্ঠস্বর তো চেনেন, এবার ইমনের মতো কণ্ঠস্বর হয়ে যায় এবং মানে অনেক ধরনের আজব আজব কথা বলেন। এখন সত্যি মানে আব্বাস সাহেব উনি এইটার সত্যতা যাচাই করার জন্য যান ওই পাশে, এবং যে গিয়ে দেখেন ওই মুরব্বীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এবং যাওয়ার সাথে সাথে ওই মুরব্বী আব্বাস সাহেবের দিকে তাকিয়ে হেসে দেয় এবং বলে, এবং কথা বলা শুরু করে যে কি রে, ভয় পেয়েছিলি, তোর সাথে আমি কথা বলতাম, যে মুরগির ফার্মে আসতাম, এই জিনিসগুলো যখন ওনার সাথে কথা বলে, তখন উনি বুঝতে পারে যে উনি তো খুব সাহসী লোক, যে এটা মানে নিঃসন্দেহে এটা একটা দুষ্টু জিনের কাজ, এটা কোনো আত্মার কাজ না। তখন উনি পরামর্শ দেন ভালো কোনো মানে হুজুরের দিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর জন্য। এর মধ্যে এক রাত্রে রাসেল ভাই কি হয়, ওই মুরব্বী ওই শিকল ছিঁড়ে বের হয়ে যান। এখন বাড়ির লোকজন কোথাও খুঁজে মানে দেখা যায় নাই, সবাই হই হট্টগোল শুরু করে, সবাই মিলে খোঁজা শুরু করে, কেউ হ্যারিকেন নিয়ে, কেউ টর্চ নিয়ে খোঁজা শুরু করে, এবং সবাই মানে খুঁজতে খুঁজতে যখন ওই পুকুর পাড়ে যায়, ওই কবরস্থানের কাছে, তখন গিয়ে দেখে যে ওই মুরব্বী ওই পুকুর ঘাটে ঠিক যেভাবে ওই যে মানে গরু ছাগল যেভাবে পানি খায়, ওইভাবে পুকুর থেকে পানি খাচ্ছে, ঠিক যেভাবে আব্বাস সাহেব দেখেছিলেন ইমনকে পানি খেতে। এই দৃশ্যটা উনি দেখেন। তো সবাই মিলে
যখন মানে তাকে ই করা হয়, মানে যখন উনি টের পান, ওই মুরব্বী টের পান যে অনেক লোক কাছে চলে আসে, তখন উনি ওইখান থেকে এক দৌড়ে উনি কবরস্থানে চলে যান। কবরস্থানে গিয়ে ওই ইমনের কবরের পাশেই উনি সেন্সলেস হয়ে পড়ে যান আর কি। পরবর্তীতে আসলে ভাই অনেক ট্রিটমেন্ট করার পরে ওই মুরব্বীও ভালো হয়েছিল এবং আব্বাস সাহেব আর কোনো স্বপ্ন দেখেন নাই এই রিলেটেড। এবং এই ঘটনা ঘটার মানে এইটা হয়ে যাওয়ার পরে ওই এলাকায় ইমন রিলেটেড বা এই ধরনের ভৌতিক বিষয় ওই কবরস্থান কেন্দ্রিক আর কোনো ঘটনা মানে ঘটে নাই বলে আমি পরে শুনেছি। যে আমার আমরা যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব, সেই অডিও ক্লিপটা শেষ করে আবারও ফিরে আসব সেই নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন এবং ভালো চলেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছে। আমি আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, যে ঘটনাটি আমার ফ্রেন্ড জনির সাথে ঘটা। জনি এখানেই থাকে, সে একজন পর্তুগিজ। সো কথা না পারে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 18 থেকে 19 বছর আগে। জনি তখন নতুন স্কুলে ভর্তি হয়। যে কথা আগে থেকেই বলে রাখা ভালো, পর্তুগালে কিছু স্পেসিফিক নিয়ম আছে। যেমন নতুন কোনো বাচ্চা স্কুলে ভর্তি হলে তার মা প্রথম 2 বছর বা 1 বছর তাকে দিয়ে আসতে হয় স্কুলে এবং নিয়ে আসতে হয় স্কুল থেকে। সো জনি আমাকে যেভাবে ঘটনাটি বলছে আমি ঠিক তার মতো করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। সেদিন ছিল স্কুলের প্রথম দিন। আমি খুব বেশি উৎসাহী ছিলাম আমার স্কুল নিয়ে। আমার মা আমাকে স্কুলে দিয়ে আসে এবং বাকি সব বাচ্চার মতো আমি স্কুলে যাই, ক্লাস করি, সবার সাথে পরিচিত হই। তো যখন স্কুল ক্লাস প্রায় শেষ, ঠিক তখনই আমি লক্ষ্য করি আমাদের ঠিক শেষ বেঞ্চে একটি বাচ্চা বসে আছে। বাচ্চাটি একদমই অদ্ভুত ছিল। এই কারণে যে সে জাস্ট লাস্ট বেঞ্চে বসতো, কারোর সাথে কোনো কথা বলতো না, নিচের দিকে তাকিয়ে কিছু একটা করতো অথবা লিখতো। প্রথম দিন ব্যাপারটা একদমই সিম্পল লাগে, কিন্তু যখন কন্টিনিউয়াসলি ব্যাপারগুলি ঘটতে থাকে, যে সে প্রতিদিনই আসছে ক্লাসে, সে একদম লাস্টের বেঞ্চে বসছে, কারোর সাথে কথা বলছে না, কারোর দিকে তাকাচ্ছেও না, নিজের মতো করে নিচের দিকে তাকাচ্ছে আর কিছু একটা লিখতেছে অথবা করতেছে। ক্লাসের প্রথম সপ্তাহ আমাদের শেষ হয়ে যায় এবং সপ্তাহের শেষে একটি ক্লাস টেস্ট হয়। তো ক্লাস টেস্টের রেজাল্ট দেওয়ার পর আমার না খুব বেশি ইচ্ছা হচ্ছিল যে ছেলেটার সাথে আমি একটু কথা বলবো। তো আমি ক্লাস টেস্টের রেজাল্ট জানার জন্য তার কাছে যাই, তাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি। সে জাস্ট আমার দিকে তখনই তাকায়, তাকানোর পর কিছু না বলে আবার নিচের দিকে তাকায় এবং কিছু একটা করে। অনেক বেশি ইচ্ছা থেকে আমি একটু জাস্ট মাথা উঁচু করে দেখতে যাই যে সে কি করছে। এট দ্যাট টাইম আমি দেখি যে সে একটি স্কেচ করছে, যে স্কেচটি 4 থেকে 5 বছরের একটা বাচ্চার করা ইম্পসিবল। স্কেচটি এত বেশি সুন্দর ছিল যে 4 থেকে 5 বছরের একটা বাচ্চা এত সুন্দর করে স্কেচ করতেছে, জাস্ট এটা ভাবাই যায় না। ঠিক তখনই আমি ওকে জিজ্ঞেস করি যে তুমি কি আঁকতেছো। সে খুব গম্ভীর স্বরে আমাকে একটা কথা বলে, তোমার কিছু লাগবে। আমি জাস্ট ভরকে আছি আর কোনো কথা তার সাথে না বলে আমি আমার সিটে চলে আসি। আমার টেবিলে বসে আমি আমার কাজ করতে থাকি। এরপর নেক্সট উইক আর আমাদের কোনো এক্সাম ছিল না, ঠিক এর পরের উইকে আবার এক্সাম ছিল। তো হঠাৎ করে আমার টেবিলের সামনে ওই ছেলেটি এসে আমাকে বলতেছে যে তোমার কাছে কি এক্সামের শিডিউল আছে। আমি ব্যাপারটা খুব বেশি শক হয়ে যায়, কারণ হচ্ছে যে ছেলেটি নিচ থেকে এসে আমার সাথে কথা বলছে। তো আমি ওকে বলি যে হ্যাঁ আছে। তো তখন আমি ছেলেটিকে আমার যে এক্সামের শিডিউলটা দেই এবং তাকে তার নাম জিজ্ঞেস করি। তখন সে আমাকে তার নাম বলে, ছিল অ্যালেক্স। তো সে এইভাবে আমাকে তার অনেক ব্যাপার শেয়ার করে এবং আমিও তার সাথে অনেক কথা বলি। তো এরপরে আমাদের এক্সাম হয়। এক্সামের পর আমরা আবার একসাথে ক্লাস করি। ক্লাস করার পর আমাদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি যে অ্যালেক্স তার পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো কিছুই আমার সাথে শেয়ার করতে চাচ্ছে না। ব্যাপারটা খুবই অদ্ভুত হলো, ব্যাপারটা মাথায় না নিয়ে আমাদের ফ্রেন্ডশিপ কন্টিনিউয়াসলি চলতে থাকে। এর ভিতরে রাসেল ভাই একটা কথা আমি বলতে ভুলে গেছি। ব্যাপারটা হচ্ছে যে ওর মাও কিন্তু ওকে নিতে আসতো, কিন্তু ওর মাও ঠিক সেম ওর মতো ছিল।
কারোর সাথে কোনো কথা বলতো না। ওকে উনি আসতো, এসে অ্যালেক্সকে নিয়ে জাস্ট চলে যেত। প্যারেন্টসরা তো নিজেরা মাঝে মাঝে গসিপ করে, কথা বলে, বিভিন্ন জিনিস শেয়ার করে, বাট উনি একদমই অন্যরকম ছিল। উনি জাস্ট লাস্ট টাইমে উনি আসতো, অ্যালেক্স বের হতো, অ্যালেক্সকে নিয়ে চলে যেত। এইভাবে আমাদের প্রথম বছর শেষ হয়। তো প্রথম বছরের শেষে আমাদের স্কুলে একটা পার্টি হয়, ছোট পার্টির আয়োজন করা হয়। সো আমাদের ওই দিন পার্টি ছিল। পার্টির পর আমি অ্যালেক্সকে বলি আমার সাথে আমার বাসায় চলো, আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করবো, তুমি চাইলে তোমার মাকেও নিয়ে আসতে পারো। ঠিক তখনই অ্যালেক্সের মুখটা একটু গম্ভীর হয়ে গেল এবং অ্যালেক্স আমাকে বলল যে আমি আসবো কিন্তু আমার মা আসবে না। তো আমি আর এত কিছু না ভেবে ওকে বললাম ঠিক আছে তুমি চলে আসো। তো ও এর পরের দিন সকালে আমাদের বাসায় আসলো। আসার পর আমরা একসাথে টাইম পাস করলাম। আরেকটা কথা ভুলে গেছি যে ও তো ভালো স্কেচ আঁকতো, এটা তো আমি বলছি। তো ও এত সুন্দর করে স্কেচ আঁকতো, তো আমি মাঝে মাঝে ওকে বলতাম আমার কয়েকটি স্কেচ আঁকো। ও আমার খুব সুন্দর সুন্দর কিছু ছবি স্কেচ করে দিত, যেগুলি দেখে মনে হতো যেগুলি বাস্তবরূপী। সো এই ট্যালেন্টটা আমি আমার মায়ের সাথে শেয়ার করি। তো মা বলে যে গড গিফটেড, হয়তো বাচ্চা ছোটবেলা থেকে হচ্ছে স্কেচ করে, এই জন্য ও অনেক ভালো স্কেচ করতে পারে। আমার মাও ব্যাপারগুলি তো এরকম ভাবে মাথা ঘামাতো না। তো দিন শেষে বিকেলবেলা আমার মা অ্যালেক্সকে বলে যে আমি তোমাকে পিক করে দিয়ে আসি। তো অ্যালেক্স তখন বলে যে না আন্টি আমার লাগবে না, আমি নিজে নিজে যেতে পারবো। তো অ্যালেক্স এরপর নিজে নিজেই চলে যায়। আমার মা ব্যাপারটাতে একটু ইতস্ত হলেও বাট সে যেহেতু চাচ্ছিল না, সে আমার মা আর ব্যাপারটাতে জোর জবরদস্তি করে না। এরপর দিন আমরা আবার ক্লাসে যাই। ক্লাসে গিয়ে আমি অ্যালেক্সকে বলি যে অ্যালেক্স আমি তোমার বাসায় যাব। অ্যালেক্স কথাটা শুনে মনে হয় যে আটকে উঠে। তো আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করলাম যে ইজ এনিথিং রং, কোনো সমস্যা, আমি কি তোমার বাসায় গেলে তোমার মা রাগ করবে বা কিছু? ও প্রায় 5-6 সেকেন্ডের মতো চুপ করেছিল। এরপর বলতেছে যে না কোনো সমস্যা নেই, তুমি আমার বাসায় যেতে পারো। কিন্তু ও বলতেছিল যে এখন না, আমি তোমাকে বলবো ঠিক তখন। তো এর প্রায় 3 থেকে 4 উইক পর অ্যালেক্স একদিন আমাকে বলে যে কালকে তুমি আমার বাসায় আসবা, আমরা একসাথে লাঞ্চ করবো। পরদিন আবার সানডে ছিল। সো আমি যেতে রাজি হলাম। ইভেন আমার মায়ের সাথে কথা বলে আমি আমার মাকে বলে সকালে আমার মা আমাকে স্কুলের সামনে পিক করে দিয়ে যায়। আমি স্কুলের সামনে এসে দেখি অ্যালেক্স দাঁড়িয়ে আছে। সো আমার মা বলেছে আমি তোমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিই। অ্যালেক্স বলেছে না সমস্যা নেই, আমরা যেতে পারবো। তো আমার মা ব্যাপারটাতে একটু বেশি মানে চিন্তায় পড়ে যায় যে দুইটা বাচ্চা ওরা কি যেতে পারবে কিনা। তখন অ্যালেক্স বলে যে সমস্যা নাই, ওই যে সামনে আমার গাড়ি দাঁড়া করা আছে, আমার মা আসছে, আমার মা আমাদেরকে নিয়ে যাবে। তো আমার মা ব্যাপারটাতে একটু স্বস্তি বোধ করে এবং সে চলে যায়। তো আমি অ্যালেক্সের সাথে গিয়ে ওদের গাড়িতে বসি। বসার পর অ্যালেক্স আর তার মা কি জানি বলতেছিল ফিস করে। তো আমি পিছনের সিটে বসছি, তো তাই ব্যাপারগুলি আমি ভালোভাবে খেয়াল করতে পারিনি। তো অ্যালেক্সের আম্মু আমাদেরকে একটা জায়গায় নামিয়ে দেয় এবং বলে যে সে কিছু শপিং করবে, আমাদেরকে একটু ওয়েট করতে কিছুক্ষণ। তো দাঁড়ানো অবস্থায় অ্যালেক্স আমাকে কিছু কথা বলে এবং কথা বলার আগেই একটা কথা বলে নেয় যে আমি যাতে তাকে কোনো কোশ্চেন না করি। কথাগুলি ছিল এরকম যে তুমি আজকে আমার সাথে আসছো, এই কথাটা তুমি কাউকে বলবা না, তুমি তোমার মাকে জানাচ্ছো ফাইন, এরপর স্কুলে কাউকে জানাবা না। আর দ্বিতীয় হচ্ছে যে তুমি আমার সাথে যাওয়ার পর যা যা দেখবা তাতে একদমই ভয় পাবা না বা একদমই সংকোচ বোধ করবা না। আমি তোমার পাশে থাকবো, তোমার যদি কিছু জানতে হয়, কিছু জিজ্ঞেস করতে হয় আমার কাছে জিজ্ঞেস করবা, আমি ছাড়া কারোর কাছে কোনো কিছু জিজ্ঞেস করবা না। কথাটা শোনার পর একটু বেশি অবাক হয়ে আমি ওকে জিজ্ঞেস করি যে কেন, কি হয়েছে, আর তোমার বাসায় এমন কি আছে যে কাউকে কিছু বলা যাবে না? সে তখন আমাকে বলে যে তোমাকে আমি বলছি কোনো কোশ্চেন না করতে। একটা বাচ্চা ছেলে এত সুন্দর করে এত ভালোভাবে কথা বলতে পারে, এটা ওই বয়সে
আমার জানা ছিল না, যার কারণে আমি কোনো প্রশ্ন না করে জাস্ট ওর সাথে দাঁড়িয়েছিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পর ওর মা আসে। ওর মা এসে আমরা গাড়িতে করে একটা জায়গায় গিয়ে গাড়িটা পার্ক করি। আর আরেকটা কথা বলে রাখি, পর্তুগালে গাড়ি পার্ক করে মানুষ রাস্তাতে পার্কিং স্লট থাকে, ওইখানে মানুষ গাড়ি পার্ক করে। বাসার নিচে কোনো গ্যারেজ থাকে না। ও গাড়ি পার্ক করে আমি, অ্যালেক্স আর ওর মা একসাথে হাঁটছিলাম। ওর মা সামনে ছিল, আমি আর অ্যালেক্স একসাথে ছিলাম, কিন্তু আমরা কেউ কারোর সাথে কোনো কথা বলছিলাম না। অ্যালেক্সের মা হাঁটতে হাঁটতে একটি জায়গায় গিয়ে থামার পর আমি ওই জায়গার আশেপাশে তাকিয়ে কোনো বাড়িঘর দেখতে পাই না। জায়গাটা ছিল একটি বিশাল এবং প্রায় 80 থেকে 90 বছর বয়সী জৈতুন গাছের নিচে। আমি কারোর সাথে কোনো কথা বলছিলাম না। ঠিক ওই মুহূর্তে অ্যালেক্স আমার হাত ধরে এবং অ্যালেক্সের আম্মু অ্যালেক্সের হাত ধরে। হাত ধরার পর অ্যালেক্সের আম্মু সেই বড় গাছটিতে তার একটি হাত দিয়ে স্পর্শ করে। একটি সেকেন্ডের ভিতরে মনে হয় আমাদের দুনিয়াটি চেঞ্জ হয়ে যায়। আমি দেখলাম যেখানে আমি আশেপাশে দুটো মাঠ দেখেছি, ঠিক ওই সময় ওই জায়গাটাতে বিশাল বড় বড় কিছু গাছ, অনেক মানুষ আশেপাশে হাঁটাচলা করছে। ইভেন একটু সামনে গিয়ে সুন্দর একটি বাড়ি। আমি আমার ফ্রেন্ডের কাছে বাড়িটির বর্ণনা জানতে চাইলে সে বলে বাড়িটির আশেপাশে ছিল হলুদ হলুদ কিছু অদ্ভুত ফুলের বাগান, এন্ড সামনে ছিল একটি সুইমিং পুল টাইপের পুকুর। সুইমিং পুল না, বাট পুকুর টাইপের, কিন্তু দেখতে প্রায় সুইমিং পুলের মতো। লাইক ওইটার পানি ছিল হালকা নীল। আমরা হাঁটতে হাঁটতে বাড়িটির সামনে যাই। বাড়ির সামনে গিয়ে দেখি বাড়ির দরজা খোলা। আমরা তিনজন একসাথে ঘরের ভিতর প্রবেশ করি। ঠিক তখন দেখি যে ঘরের ভিতরে একটি লোক। আমার বুঝতে বাকি রইল না এটা হচ্ছে অ্যালেক্সের বাবা। তো অ্যালেক্সের বাবা আমার সাথে কথা বললো খুব সুন্দর করে। আমি ঠিক তখন শকের ভিতরে ছিলাম, কারণ হচ্ছে যে আমার সাথে কি হচ্ছে, আমি কি দেখতেছি। আমি যে কাউকে জিজ্ঞেস করব আমার সেই বোধ ছিল না, কারণ আমি একটা ছোট বাচ্চা আর আমার সাথে এত কিছু ঘটতেছে, আমি কি বলবো আমি বুঝতে পারতেছিলাম না। ওই মুহূর্তে অ্যালেক্সের বাবা আমাকে বলে যে ভয় পেও না। এরপর আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি খাবা। আমি তখন ওনাকে বলি যে আমি কিছুই খাবো না। এরপর অ্যালেক্স আমাকে বলে যে কিছু খাও, আমরা খেয়ে তারপর বাইরে যাব। এরপর কিছু স্ন্যাক্স আনা হয়, আমরা স্ন্যাক্স খেয়ে তারপর বাইরে যাই। বাইরে যাওয়ার পর খুব ভীতভাবে আমি অ্যালেক্সকে জিজ্ঞেস করি যে কি হচ্ছে। তখন অ্যালেক্স যেসব কথাগুলি বলে সেসব কথাগুলি নেওয়ার মতো পরিস্থিতিতে আমি ছিলাম না। অ্যালেক্স বলে আমি তোমার মতো সাধারণ মানুষ না, আমি একটা জিন। এই কথা শুনে আমি জাস্ট শক হয়ে যাই। ইভেন অ্যালেক্সকে বলি যে আমি কি তোমার কোনো ক্ষতি করছি। ঠিক তখন অ্যালেক্স আমাকে বলে যে না, তুমি আমার কোনো ক্ষতি করো না, কিন্তু আমার তোমাকে খুব বেশি ভালো লেগেছে, এই জন্য তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করি। ইভেন তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসছি। কিন্তু অ্যালেক্স আমাকে তখন একটা কথাই বলে যে প্লিজ তুমি এই কথা আর কাউকে বইলো না। তুমি যদি বলো তাহলে হয়তো তোমার কিছু হবে না, কিন্তু আমার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আমি তাকে বিশ্বাস দিয়ে বলি যে আমি কাউকে বলবো না, আর প্লিজ তুমি আমাকে আমার বাসায় ঠিক করে দিয়ে এসো। অ্যালেক্স বলে যে তুমি ভয় পেও না, আমি আমার মা দুজনে গিয়ে তোমাকে সুন্দর করে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো, আর তুমি এখানে আমাদের গেস্ট, সো প্লিজ এই কথা আর কাউকে বলবা না। তখন আমি একটু সাহস পাই। এরপর অ্যালেক্সকে বলি যে তোমার সম্পর্কে কিছু আমাকে বল। তখন অ্যালেক্স আমাকে বলে যে তার বয়স হচ্ছে 80 বছর। আর সে আর একটি কথা বলে যে সে যখন মানুষের সাথে বা মানুষদের সাথে চলাফেরা করে তখন তারা একদম নর্মাল মানুষদের মতোই চলাফেরা করে। এই কথাগুলি শোনার পর আমার জাস্ট মাথা ঘুরাচ্ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজের চোখকে, নিজের সামনে যা ঘটছে এইসব ব্যাপারগুলিকে। এরপর অ্যালেক্স আমাকে তার পুরো বাড়িটা ঘুরিয়ে দেখায়। তার আরো 2টা ভাই বোন ছিল, তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর আমরা অনেক ভালো সময় স্পেন্ড করি এখানে। যখন প্রায় দুপুরের সময় আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর একদম যখন বিকাল হয়ে যায় ঠিক তখনই আমি অ্যালেক্সকে বলি যে আমার বাসায় যেতে হবে, আমার মা না হলে আমার জন্য টেনশন করবে। অ্যালেক্স তখন তার মাকে বলে ব্যাপারটা। ইভেন তার মা রেডি হয়ে আমাকে আর অ্যালেক্সকে নিয়ে আবার রওনা দেয়। তো আমরা যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই সেই রাস্তা দিয়েই ঠিক একটা পর্যায়ে গিয়ে অ্যালেক্সের মা হাওয়ার ভিতরে জাস্ট হাতটা উঁচু করে এবং আমরা সেকেন্ডের ভিতরে আবার দেখি ওই গাছের সামনে চলে আসছে। আমার কাছে এই ব্যাপারগুলি এতটা বেশি অদ্ভুত ছিল যে এরপর আমি গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর বমি করি। বমি করার পর অ্যালেক্স
অ্যালেক্সের মা আমাকে বলে যে, তখন আন্টি আমাকে নিচে বলে যে তুমি এইসব কথা আজকে যা ঘটলো কাউকে বলবো না, তোমার মাকেও। আমি আন্টিকে বলি যে আমি কাউকে বলবো না, আর আমি তাদেরকে বলি যে আমার যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিতে। এরপর অ্যালেক্সের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল। এর প্রায় 3 থেকে 4 মাস পর আমি এই ব্যাপারটা আমার একটা কাজিনের সাথে শেয়ার করার পর অ্যালেক্স জানতো না আমি যে আমার কাজিনের সাথে শেয়ার করছি। অ্যালেক্স ব্যাপারটা জানতো না। এর ঠিক পরের দিন স্কুলে এসে অ্যালেক্স আমাকে বলে তুমি কাজটা ঠিক করো নাই। আমি তখন অ্যালেক্সের কাছে জানতে চাই যে কোন কাজটা। অ্যালেক্স বললো যে তোমাকে বলেছিলাম যে আমার এই ব্যাপারটা কাউকে না জানাতে, কিন্তু তুমি তোমার কাজিনকে জানিয়েছো। এটাতে আমার অনেক বড় সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে এটি আমি জানতে চাওয়ার পরও অ্যালেক্স আমাকে বলেনি। কিন্তু এরপর দিন থেকে আমি আমার হোল লাইফে আর অ্যালেক্সকে দেখিনি। ঘটনাটি আমার ফ্রেন্ড আমার সাথে শেয়ার করে কেঁদে দেয়। এরপর এই ঘটনাটির সত্যতা আমি তার কাছে জিজ্ঞেস করবো, সেই পরিস্থিতি আর ছিল না। ঘটনার শেষে জনি লাস্ট আমাকে একটা কথা বলে, সে এখনো ফিল করে অ্যালেক্স তার সাথে আছে, তার আশেপাশেই আছে, কিন্তু সে কখনোই তাকে দেখতে পায় না। কিন্তু সে এটা বিশ্বাস করে এবং ফিল করে যে এখনো অ্যালেক্স তার আশেপাশে মাঝে মাঝে আসে। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এখন যেটা করব সেটা হচ্ছে যে আবার আমরা আমাদের নতুন অতিথির ঘটনায় যাব এবং আশা করছি এই ঘটনাটি আপনাদেরকে সমানভাবে আনন্দ দেবে। চলুন শুনে আসছি আমাদের প্রথম নতুন যারা জয়েন করলো তাদের মধ্যে প্রথম জনের অর্থাৎ তৃতীয় অতিথির ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা শেয়ার করবেন। হ্যালো লিসেনার, আমার হোম ডিস্ট্রিক্ট নয়, আমি ওল্টাকা থেকে এসেছি। জি, তো রাসেল ভাই, আমি মেইন ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা বেসিক্যালি মাছ ধরা কেন্দ্র করে। তো আমি ছোটবেলা থেকেই মাছ ধরার প্রতি আমার খুবই নেশা ছিল, এখনো নেশা আছে। সেক্ষেত্রে অ্যাবাউট 8 years ago, 8 বছর আগে, বর্ষাকালে আমি তখন নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। তো একদিন রাত্র 9টা বাজে বা 10টা বাজে এরকম টাইমে অনেক বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাহিরে বা ভিতরে কারো কথা বা কোনো ধরনের কোনো যোগাযোগ এরকম বন্ধ, মানে কেউ কিছু শুনতেও পাচ্ছে না, ভালো করে দেখাও যাচ্ছে না। তো এক পর্যায়ে আমার মামা আমাকে বলল যে আজকে অনেক মাছ হতে পারে নদীতে। তো যে কথা সেই কাজ। আমরা 2 মামা ভাগ্নে আমরা রাত্রেবেলা 12টার দিকে বের হয়ে পড়ি মাছের সন্ধানে, মাছ ধরার সন্ধানে। তো ফার্স্ট টাইমে আমরা বিলের এক ধারে গেলাম, সেখান থেকে অনেকক্ষণ মাছ ধরলাম। তো রাসেল ভাই, সেখানে আমাদের কোনো প্রবলেম হয় নাই। তো আমরা এক পর্যায়ে চিন্তা করলাম যে আমাদের তো এখানে অনেক মাছ ধরা হলো, তো আমরা নদীতে যাই নাই, তো আমরা এখন নদীতে যাব। তো আমার মামা বললো আচ্ছা ঠিক আছে চলো। দুজনে আমরা কম্বিনেশনটা ভালো ছিল, তো আমরা নদীর ধারে গেলাম। বলে রাখি রাসেল ভাই, আমার নানাদের যে ঘরটা, বাড়িটা 2 পাশে 2 বাগান, আর ঘরের পেছনে হচ্ছে নদী। তো আমার বাম দিকেতে মানে যে বাগানটা, সেই বাগানের নিচে হচ্ছে আমরা প্রথমে মাছ ধরতে গেছি। তো রাসেল ভাই, আমরা প্রথমে কয়েকটা মাছ ধরার পরে কিছুক্ষণ পরে মামা এক জায়গায় টর্চ ফেললো, গ্রামে ফসকা বলে, অনেকে কোচ বলে সেই মাছ ধরার যন্ত্রটা। তখন প্রথমে লাইটটা ওখানে ফেলার পরে, টর্চটা ফেলার পরে দেখে বড় একটা মাছ, শোল মাছ জাতীয়, প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের। তো রাসেল ভাই, আমরা দুজনেই অনেক হলাম যে মাছটা ধরতে হবে। তো মামা যখন ওই মাছের উপর আঘাত করলো, ফার্স্ট টাইম আঘাত করলো, তখন আমিও দেখছি, মামাও দেখছে, মাছের গায়ে ওই স্টিলের যে ইয়েটা ওটা ঢুকছে। ঢোকার পরে মামা যখন ওটা টান দিল, তখন আর কোনো মাছ নাই, ব্লাঙ্ক।
তো আমরা দুজনে অবাক হলাম যে কেন মাছটা আমাদের আসলো না, ফুটে আসলো না। তো আমরা তখন ওটাকে ইয়ে করে ইগনোর করে সামনের দিকে গেলাম। তো কিছুক্ষণ পর আমার মামা বললো যে আবার একটু দেখা যাক। তো আমরা এখন ব্যাক করলাম, ব্যাক করে এসে দেখুন আবার মামা টসটা ফেলে, তখন দেখি মাছটা আবার ওখানে আছে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, তখন মাছটাকে আবার যখন ওখানে ফোটালাম, আমরা দেখছি ফুটছে। এরপরে যখন আমরা ওটা উঠাই নিয়ে আসছি, ওটা ব্ল্যাঙ্ক। এরপরে মামা বলছে আর এর পিছনে দৌড়ায় লাভ নেই, আমরা সামনের দিকে যাই। আমরা সামনের দিক থেকে অনেক মাছ টাছ ধরলাম, অনেক কিছু ওখান থেকে ঘুরলাম। ঘুরে আবার যখন ব্যাক করছি, মামা বলল যে তাহলে আর একবার দেখা যাক যে এই জায়গাটা আমাদের কেন এরকম হলো। তো এখন এই মেইন ঘটনাটা এখান থেকেই শুরু। তো যখন মামা লাইটের টর্চটা, আলোটা যখন ফেললো ওই জায়গাটাতে, দেখলো মাছটা আবার ঘোরাঘুরি করতেছে। তো মামা এবার ইয়ে করে ভালো মতো আবার ওটার উপর ইয়ে করলো, ফোটালো। তো আমিও দেখছি ওটা ফুটছে। এরপরে কি হলো রাসেল ভাই, যখন এবার টান দিবে, তখন বাগানের উপরে অনেক বাঁশের যে ইয়েগুলা, বাগানগুলা ওখানে ইয়ে আছে। তো যখন টান দিবে, তখন 10-15টা বাঁশ একসাথে ফাড়লে যে পরিমাণে শব্দ হয়, এত বিকট একটা শব্দ আমরা শুনতে পেলাম অনেক জোরে। তো আমরা তখন সবকিছু ফেলে ওখান থেকে দৌড়ে আমাদের বাড়ি চলে আসলাম, নানাদের বাড়িতে চলে আসলাম। আসার পরে আমার রাত্রেবেলায় খুবই দুশ্চিন্তায় গেল। সকালে আমার গায়ে প্রচন্ড জ্বর, মামা অনেক ভয় পেয়েছিল। তো এরপরে ঝাড়ফুঁক করে আমরা মোটামুটি কাভার করি, আমাদের ফিজিক্যাল কন্ডিশনটা যতটা উইক ছিল সেটাকে আমরা রিকভার করি। তো ভাই একটা জিনিস বলে রাখি যে গ্রাম অঞ্চলের যত জেলে আছে এবং যারা 20 বছর 50 বছর ধরেও মাছ ধরে অনেক ইয়ে থেকে, ছোটবেলা থেকেই, তারাও দেখবেন রাসেল ভাই এই মাছ ধরাকে কেন্দ্র করে অনেক ঘটনার শিকার হয়, অনেক হিউজ ঘটনার শিকার হয়। অনেকে অনেক জিনিস দেখে, কেউ মাছ ধরতেছে, পেছন থেকে তার মাছের পাত্র থেকে মাছ নাই, মাছ উধাও, এরকম অনেকে আছে। আমাদের জানা পরিচিত অনেকের এরকম ঘটনা আমাকে বলছে যে এরকম মাছ ধরতেছি, মাছ নাই, মাছ খেয়ে ফেলছে, কেসে নিচ্ছে সেটা আমরা নিজেরাও জানি না, হারাই গেছে। ঠিক আছে ভাই, এটা আমাদের মনে হয়। থ্যাংক ইউ ভাই আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং আপনার কাছ থেকে একটা ঘটনা শুনতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। আপনার নামটা একটু বলবেন? ওয়ালাইকুম আসসালামু আলাইকুম listeners। আমি ফারহান ফ্রম উত্তরা। জি, আমি আজকে যে ঘটনাটি বলবো রাসেল ভাই, এটা আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া। এটা আপনার নিয়ার অ্যাবাউট 15 to 20 ইয়ার্স ago, 15 থেকে 20 বছর আগের ঘটনা। তো আমার বড় বোন ঢাকায় থাকতেন, ওনার নামটা একটু বলতে যাচ্ছি রাসেল ভাই, লাইজু আমার বোনের নাম। তো উনি যে কোনো একটা ভ্যাকেশনে, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল প্রপারেই। তো আপু আমাদের বাসায় আসে। তো তখন ওর একটা ছেলে একটা মেয়ে। তো ওদের বয়স আপনার 3-4 বছর এরকমেরই। ওরা দুজন পিঠাপিঠি। তো রাতের বেলা ঘুমোতে গেছে। ঘুমোতে যাওয়ার পরে রাসেল ভাই ফার্স্ট দিন যেটা আপু নোটিস করলো যে কিছু চুরির আওয়াজ। আচ্ছা। মানে হঠাৎ করে, আমাদের বাড়িটা নিচতলা ছিল, মানে একতলা একটা বাড়ি ছিল, বাট অনেক পুরানো এবং অনেক বড়। তো এরপর যেটা হলো, আপু কিছু চুরির সাউন্ড শুনতে পেলো। তো এরপর আপু একটু স্ক্যার্ড হয়ে যায়, বাট ওদিনকাই আসলে জার্নি করে ঢাকা থেকে গেছে, তো টায়ার্ড থাকার কারণে ওইভাবে নোটিস করেনি, মানে ঘুমায় পড়ছে। সেকেন্ড দিন রাসেল ভাই এই জিনিসটা আবার একই টাইমে আবার সেইটা নোটিস করতেছে এবং শুনতেছে। আপু এমন ভাবে ফিল করতেছে যে চুরি সাউন্ড হচ্ছে, সাথে কেউ হয়তো বা উপরে আপনার দৌড়চ্ছে বা নাচতে যেমন একটা ধুম ধুম একটা সাউন্ড হয়, এই টাইপের একটা সাউন্ড হচ্ছে। দেন পরের দিন ঘুম থেকে উঠে আমার মায়ের সাথে আপু ঘটনাটা শেয়ার করলো। তো মা আসলে ওইভাবে জিনিসটা করে না। মা বলছে যে তুমি একটু সাবধানে থাকো, আর তোমার ছোট ছোট বাচ্চা, এদের নিয়ে তুমি একটু সাবধানে থাকো, বেশি সন্ধ্যার পরে বা খোলা আকাশের নিচে খুব একটা বেশি বাইরে থেকো না। আচ্ছা। তো থার্ড ডে তে রাসেল ভাই আপনার টাইমটা হচ্ছে 2:30 to 3 AM এরকমের। তো এই টাইমে আপু হঠাৎ করে শুনতেছে চুরির সাউন্ড, সাথে আপনার ঘুঙুরের আওয়াজ।
মানে পায়ে ঘুঙুর নাচের সময় যে ঘুঙুরটা পড়ে, এটার মানে সাউন্ড প্রচন্ড প্রকট আকারের সাউন্ড হচ্ছে। তো কিছুক্ষণ শোনার পরে আপু উঠে বসলো। আচ্ছা, বসার পরে মনে হচ্ছে আপুর কাছ থেকে যেটা শুনলাম যে আপনার সাউন্ডটা মনে হচ্ছে আপু ফিল করতেছে যে তার রুমেই সাউন্ডটা হচ্ছে, তার রুম থেকে সাউন্ডটা আসছে। দেন আপু খুব স্ক্যার্ড হয়ে গেল এবং একটু পরে সে মানে সাউন্ডটা থেমে গেল। আপু দোয়া পড়তেছে। তো এরপর যেটা হয়েছে, আপু শুয়ে পড়লো। শোয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে মশারি টাঙানো তো রসেল ভাই, তো মশারি মানে তখন বাইরের যে একটা আমাদের মানে বরিশালে আপনার বাসাটা ছিল এরকমের যে জানলা খোলা থাকলেও সমস্যা হতো না, ঠিক আছে, ওই টাইমটা এরকম একটা টাইম ছিল। তো জানলা খোলা ন্যাচারালি আপনার যে রাতের বেলা যে চাঁদের আলোটা ওইটার মোটামুটি একটা ইয়া আছে। তো ওই আলোতে আপু দেখতেছে যে মানে 5-6 বছরের কিছু ছেলে মেয়ে মানে বাচ্চা লাইক আপনার মানে এরকম এদের ছায়া দেখতেছে। আচ্ছা, তো আপু দেখে খুব ঘাবড়ে গেল, ঘাবড়ে যে আম্মাকে ডাকলো, বাট আম্মা শুনতেছে না, দরজা তো সবাই যে যার রুমে দরজা আটকে ঘুমাচ্ছে। তো এরপর যেটা হয়েছে, আপু চুপচাপ শুয়ে শুয়ে দোয়া করতেছে। কিছুক্ষণ পরে আপু ফিল করতেছে তার খাটের উপরে হয়তো বা কেউ এসে বসছে এবং আমরা একজন আরেকজনকে মুখ থেকে ফু দিলে একটা লাইক বাতাসের মতো একটা ফিল হয় রাসেল ভাই। তো আপু ফিল করতেছে এরকম কেউ হয়তো বা আপুকে মানে এরকম বাতাস দিচ্ছে মুখ থেকে, এরকম একটা ইয়ে দিচ্ছে। তো একটা পর্যায়ে মনে হচ্ছে যেটা পায়ের দিকে বাতাসটা দিচ্ছে। তো আপু যেখান থেকে বাতাসটা আসতেছে ওইখানে হাত দিছে। হাত দেওয়ার পরে মানে আপু ফিল করতেছে যে কারো একটা হাত, আচ্ছা, ঠিক আছে, বাচ্চা একটা হাত। তো এটার পরে আপু অনেক জোরে চিৎকার দেয়, অনেক ভয় পায়। তো সবাই বাসায় একত্রে রাতের বেলা সবাই পরে জড়ো হয়। এরপরে জিনিসটা যেটা ঘটছে, পরের দিন সকালবেলা আমরা হুজুর ডেকে আনি। হুজুর ডেকে আনার পরে যেটা হুজুর যেটা বলছে রাসেল ভাই, আমাদের টোটাল বাড়িটা আপনার মানে আমাদের বাড়িতে এরকমের আরো অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটিস এর অনেক ঘটনাই আছে। আর হুজুর যেটা বলছে, আমার যে ভাইগনা আমার আপুর যে ছেলে, ওর নামটা একটু বলতে চাচ্ছি, অনি ও দেখতে মাশাআল্লাহ ছোটবেলা থেকে অনেক সুন্দর ছিল, এখনো সে স্টিল অনেক সুন্দর, বাট ও ছোটবেলা একটু মোটার গোটা লম্বা ভালো হেলথ ছিল। তো এটার কারণে মানে ওকে নিতে চেয়েছিল বেসিক্যালি। আমরা যেটা জানি রাসেল ভাই, আমাদের মানে জিন 2 টাইপের হয়, একটা ভালো আচ্ছা। জিন একটা খারাপ জিন। তো ওর বিষয়টা ছিল একটা মানে খারাপ জিন একটা আসর ওর উপরে ছিল। আচ্ছা। পরে এটা হুজুরের মাধ্যমে আপনার দোয়া দুরুদ করে ঘরটা বন্ধ করে দিয়েছি। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমার সাথে এক ভয়ানক ঘটনা ঘটেছিল যা কিনা আমার জীবনে অনেক বড় এক দাগ কেটে গেছে। সেই ঘটনাটি আজ শেয়ার করব আপনাদের সাথে। আমার নাম আবিদিন ইসলাম, আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি। সঙ্গত কারণে ইউনিভার্সিটির নামটা গোপন রাখছি। আমি যে ঘটনাটি বলে শোনাতে যাচ্ছি তা ঘটেছে আজ থেকে অনেক বছর আগে। তখন আমার বয়স 10-এর মতো। আমরা থাকতাম মানিকগঞ্জে মাগুরাইল গ্রামে। ছোটবেলায় আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ঠিক তখন আমার মায়ের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। তারপর থেকে আমার জীবনটা কেমন যেন বদলে যায়। তার আগে জানিয়ে নেওয়া দরকার, আমাদের গ্রামটি ছিল অপূর্ব সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ, একেবারে সহজ সরল মানুষে ভরপুর, একেবারে অজপাড়াগা বলতে যা বুঝায় আমাদের গ্রামটি ছিল সেই রকম। আমরা যখন অনেক ছোট তখন দেখেছি বিদ্যুতের ছিটে ফোটাও সেই গ্রামে নেই। সন্ধ্যার পরপরই যে যার ঘরে খিল লাগিয়ে বসে পড়তো। রাত 7টা-8টা বাজা মানেই গভীর অন্ধকার রাত। আমি যখন মায়ের গর্ভে, সেদিন ছিল শনিবার, যথারীতি পানি আনার জন্য ঠিক সন্ধ্যা 7টার সময় মা বের হন ঘর থেকে পানি আনার জন্য। যদিও ওই অবস্থাতে মার ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কিন্তু আশেপাশে কেউ না থাকাতে মাকে পানি আনতে হয় এবং সেটার জন্য সে বের হয়ে যায়। এবং আমাদের যে কলটি ছিল আশেপাশে ছিল তা বেশ দূরে এবং বাড়ির একদম শেষ প্রান্তে বলা চলে। কলের পাশেই ছিল একটা কুয়া। গ্রীষ্মকালে সেই কুয়ার পানি এতটাই নিচে থাকতো যে মার জন্য সেখান থেকে পানি তোলা ছিল কষ্টকর। তাই মা কল থেকেই পানি আনতে চায়। আর কলটি ছিল একটি বিশাল হিজল গাছের নিচে। মা যখন পানি ভরছিল তখন ঘুটঘুটে অন্ধকার চারপাশে। হঠাৎ করে কি হলো, মার মনে হলো যে কি যেন ফিক ফিক করে
হাসছে ঠিক হিজল গাছের গোড়ায় বসে। গভীর কালো অন্ধকারে সেই হাসি মার শরীরের রক্তে যেন হিম শীতল করে দিল। কিছু বুঝে ওঠার আগেই মা তাকালেন হিজল গাছের গোড়ায়, খুব অবাক হয়ে দেখলেন ছোট একটা শিশু অদ্ভুত ভাবে হাসছে মার দিকে তাকিয়ে। মা ভাবলেন হয়তো পাড়ারই কারো ছেলে হবে। এই সময় এইখানে কোথা থেকে আসলো এই শিশু? মা ডাকলেন, এই ছেলে, এই ছেলে, কোথায় বাড়ি তোমার? কিন্তু ছেলেটা কোনো কথাই বলল না। এরপর মা যা দেখলেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে হঠাৎ করে ছেলেটা একটা ভয়াল দর্শন মানে রূপ ধারণ করলো, এবং তা দেখে মা সেখানে জ্ঞান হারান। তারপর মাকে বাড়ির সবাই খুঁজে না পেয়ে কলের পাড়ে যান, সেখানে অচেতন অবস্থায় খুঁজে পান। মূলত এটাই ছিল আমার জন্মের আগের ঘটনা। এরপর জন্মের পর শুনেছি আমি নাকি সবসময় ওপরের দিকে তাকিয়ে থাকতাম, সবাই বলতো তেরায় ধরেছে। অনেক কবিরাজ দেখানো হয়েছিল আমাকে। ছেলেবেলা থেকেই আমার গলায় গন্ডা খানিক তাবিজ ঝুলতো। আমার এক চাচা অনেক দূর থেকে কোনো এক বড় কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে দিয়েছিলেন আর বলেছিলেন আর যাই করি এই তাবিজটা যেন না খুলি গলা থেকে। এভাবেই কেটে যাচ্ছিল দিন। বাবা ঢাকায় চাকরি করেন, মাসে 2-1 বাড়িতে যান। বাড়িতে বাকি সময়টা আমি আর আমার মা। সেদিন ঘন বর্ষা, আমার এখনো পরিষ্কার মনে আছে সেই দিনটি শনিবার। স্কুল শেষ করে আমার বাড়িতে ফিরতে বিকেল গড়িয়ে গেছে। হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসেছি। হঠাৎ করেই মা এসে বললেন, চল তোর মাথায় তেল দিয়ে দিই। আমিও রাজি। তেল দিতে গিয়ে হঠাৎ মা বললেন, কি রে, তোর গলায় সেই বড় তাবিজটা কই? আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমার গলায় সেই বড় তাবিজটা নেই। তো কোথাও হয়তো পড়ে গেছে। মা আমার কথায় ভীষণ রাগ করলেন, কিন্তু তখন আমি বুঝতে পারিনি কি অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু এত বছর আমার সাথে আর কিছুই হয়নি, তাই এক প্রকার উড়িয়ে দিয়েছিলাম। রাত ঠিক 12টা কি 1টা হবে। বাবা না আসলে আমি মূলত মার সঙ্গেই ঘুমাই, কিন্তু সেদিন কি মনে করে আমি আমার ঘরেই ঘুমিয়েছিলাম। ঘুটঘুটে কালো মিশমিশে অন্ধকার। হঠাৎ করেই আমার মনে হলো কল পারে কি যেন জোরে জোরে কল চাপছে। ভাবলাম এত রাতে কে কল চাপে, কিন্তু আওয়াজটা এত বেশি জোরে আসছিল যে আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি ভাবলাম মা নয় তো। একবার ভাবলাম দেখি, মাকে ডাকি। আবার ভাবলাম না, হয়তো পাশের বাড়ির কেউ হবে। কিন্তু আওয়াজ কেমন থামছেই না। এতক্ষণ ধরে কল চেপে আমার রুমের বাবার কোলে পুরো বাড়ি ভর্তি